বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের আরেকটা ক্লাসে চলে এসেছি এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ নিয়ে আসছি, দ্য স্টোরি অফ শিল্পী। এটা এটা সবসময়ের জন্য, প্রতি বছরের জন্যই এটা ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ। সো এই প্যাসেজটা আমরা খুব ভালোভাবে বুঝে আনসার করার চেষ্টা করব। মনে রাখবা, ইংলিশ ফার্স্ট পেপারে নম্বর তোলা সহজ কোন কোন জায়গায় জানো? ইংলিশ ফার্স্ট পেপারে নম্বর তোলা সহজ হচ্ছে প্যাসেজে, কারণ তোমাদের এখানে প্যাসেজ হচ্ছে 35 মার্কস। যদি তুমি এই প্যাসেজটাই ভালোভাবে পড়ে প্র্যাকটিস করে যেতে পারো, সেক্ষেত্রে তোমার এই 35 মার্কস নিশ্চিত। পাস করার জন্য তো ভাই এই প্যাসেজই যথেষ্ট, ঠিক আছে? সো আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হলো, এই প্যাসেজটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে এখান থেকে এমসিকিউ আসুক, আনসারিং কোয়েশ্চেন আসুক, ফ্লো চার্ট আসুক, ইনফরমেশন ট্রান্সফার আসুক, যাই আসুক আমরা খুব সুন্দরভাবে আনসার করতে পারবো। বুঝাতে পেরেছি? ওকে, সো আমরা এখন যে বিষয়টা খেয়াল করব সেটা হলো যে আমাদের আজকের যে পড়াটা, এই পড়াটা যদি আমরা একটু দেখি, সেটা হলো শিল্পীর যে স্টোরিটা, এই স্টোরিটা শুধু মানে স্টোরির মধ্যে না, এটা আমাদের দেশে বহুল আলোচিত একটা ঘটনা। আলোচিত কেন বলতেছি, যে এই যে বাল্য বিবাহ এবং বাল্য বিবাহের কারণে আমাদের যে প্রবলেমগুলো হয়, যে বিষয়গুলো হয়, যৌতুক প্রথা থেকে শুরু করে নারী নির্যাতন থেকে শুরু করে যে বিষয়গুলো আছে, এগুলা কিন্তু বড় একটা অংশ কিন্তু এই শিল্পীর এখান থেকে আমরা দেখতে পাই। বাট এইখানে মজার ব্যাপার হলো, এই প্যাসেজটা হচ্ছে পজিটিভ কিছু জিনিস আছে যেটা আমাদের জন্য এবং আমাদের সমাজের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি এই প্যাসেজগুলো পড়ানোর সময় তোমাদেরকে সিনোনিম অ্যান্টোনিম যেগুলো আছে এগুলো পড়িয়ে দেই, যাতে করে তোমাদের সুবিধা হয়। কারণ সিনোনিম অ্যান্টোনিম পারলে, এই যে তোমরা অনেকে বলো ভাইয়া আমি রিটেন পারি না, রাইটিং পার্ট পারি না, রিটেন লিখতে গেলে আমি জড়তা আছে, আমি মাথায় আসে না। আবার যখন তুমি কোনো কিছু লিখতে যাও, আনসারিং কোয়েশ্চেন লিখতে গেলে তোমার ওয়ার্ড আসে না। এই জন্য ওয়ার্ডগুলো ভাই পড়তে হবে, এই ওয়ার্ডগুলো কি পড়তে হবে, খুব ভালোভাবে পড়তে হবে। সো আমি শুরু করতেছি। ভাইয়া দেখো, শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স ওল্ড। দেখো, শিল্পী ওয়াজ মানে কি ছিল? শিল্পী ছিল অনলি 15 ইয়ার্স ওল্ড। শিল্পী ছিল 15 বছর বয়সী। শিল্পী ছিল কত? 15 বছর বয়সী, ঠিক আছে? এবার দেখো, যখন শি ম্যারিড রশিদ ইন 2008, তার মানে দেখো 2008 সালে যখন শিল্পীর বিয়ে হয়, তখন শিল্পীর বয়স ছিল কত? 15 বছর। সো এখানে দেখো, ম্যারিড মানে বিবাহিত বা বিবাহ গ্রহণ করা। তার মানে এরপরে এই জায়গাটা বলা হয়েছে যে শিল্পী, ওকে খেয়াল করে দেখো, শিল্পীর যে বিষয়টা সেটা হলো শুরুটাই আসছে শিল্পী দিয়ে। এখন শিল্পী কে বা কারা, এটা একটু বড় প্যাসেজ ভাইয়া, এটা অনেক বড় প্যাসেজ, আজকেরটা একটু মনোযোগ দিতে হবে। সো শিল্পীর যখন 15 বছর, তখন তার বিয়ে হয় 2008 সালে রশিদের সাথে। এবার দেখো, মেরিং অফ অর্থ হচ্ছে বিয়ে দেওয়া, এটা হচ্ছে বিয়ে করা বা বিয়ে, এখানে হচ্ছে বিয়ে দেওয়া। মেরিং অফ ডটার্স, কন্যাদেরকে বিয়ে দেওয়া। দেখো, মেরিং অফ ডটার্স, কন্যাদেরকে বিয়ে দেওয়া অ্যাট অ্যান আর্লি এজ, কম বয়সে, অল্প বয়সে। দেখো, সাথে সাথে ওয়ার্ড মিনিংগুলো পড়ে ফেলো, এবং এগুলো পড়লে তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, মেরিং অফ ডটার্স, মেয়েদের বিয়ে দেওয়া অ্যাট অ্যান আর্লি এজ, কম বয়সে, ইজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, একটা প্রচলিত চর্চা। স্ট্যান্ডার্ড, প্রচলিত। মেয়েদেরকে কম বয়সে বিয়ে দেওয়া এটা একটা প্রচলিত চর্চা। স্ট্যান্ডার্ড, প্রচলিত অথবা মানদণ্ড যেটা বলো। প্র্যাকটিস অর্থ কি? চর্চা বা অনুশীলন। ফর মেনি ফ্যামিলিজ, অনেক পরিবারের, লিভিং ইন রুরাল বাংলাদেশ, মানে গ্রামের, বাংলাদেশের গ্রামে অনেক ফ্যামিলিতে কম বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া এটা একটা প্রচলিত চর্চা। এটা একটা কি? প্রচলিত চর্চা। ভাই প্যারাগ্রাফ, ভাই রিটেনের ক্লাস আরো নিব এখন। কোন, আমি তো ক্লাস নিতেছি, তোমাদের ক্লাস বাড়াইয়া দিছি, ক্লাস আরো বাড়াইয়া দিছি। তো সবই পাবা। এখন তোমরা যদি একদিনই সব, তোমরা যদি বলো ভাই আমি 2 দিনে কোর্স শেষ করে দিব, 2 দিন না, কয়দিন লাগবে? যদি একদিনে আমি 8টা ক্লাস নেই, 8টা ক্লাস নিলে 5 দিন লাগবে, 40টা ক্লাস শেষ করে দিব? বলো, যাদের এত তাড়াহুড়া আমাকে বলো, আমি 5 দিনে তোমাদের কোর্স শেষ করে দিব এবং আমি পারবো। আমি ম্যারাথন ক্লাস নেওয়া টিচার, ম্যারাথন ক্লাস 8 ঘন্টা 10 ঘন্টা আমার জন্য ব্যাপার না।
নাহিদ আছে, খেয়াল করে দেখো ভাইয়া, আমি তোমাদের কমেন্ট পড়লে কিন্তু আমার মেজাজ গরম হয়ে যায় ভাই। দেখো খেয়াল করে দেখো, তাহলে যে জিনিসটা বলা হয়েছে যে বাংলাদেশের গ্রামে এই অল্প বয়সে বিয়ে দেওয়া মেয়েদেরকে এটা একটা প্রচলিত চর্চা, এটা একটা প্রচলিত চর্চা। এরপরে দেখো আফটার হার ওয়েডিং, তার বিবাহের পর, কার বিবাহের পর? শিল্পীর বিবাহের পর শিল্পী যুক্ত হয়েছিল আর লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ। এম্পাওয়ারমেন্ট হচ্ছে ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট গ্রুপ হচ্ছে কি ক্ষমতায়ন। তাহলে খেয়াল করে দেখো কি বলেছে, আফটার হার ওয়েডিং, আফটার মানে পরে, হার ওয়েডিং তার বিবাহের পরে, ওয়েডিং মানে কি বিবাহ, তার মানে খেয়াল করে দেখো আফটার হার ওয়েডিং শিল্পী যুক্ত হয়েছিল আর লোকাল অর্থ স্থানীয়, এটা তো সবাই জানি নাকি, লোকাল অর্থ কি স্থানীয়, ঠিক আছে, লোকাল হচ্ছে কি স্থানীয়, যে শিল্পী জয়েন্ট আর লোকাল এম্পাওয়ারমেন্ট। দেখো এম্পাওয়ারমেন্ট অর্থ কি ক্ষমতায়ন, একটা ক্ষমতায়ন গ্রুপ দলে, দ্যাট প্রোভাইডস, যেটা প্রোভাইড মানে সরবরাহ করা, যেটা কি করে সরবরাহ করে অ্যাডোলেসেন্টস গার্ল, কিশোরীদেরকে, অ্যাডোলেসেন্টস গার্লস মানে কি কিশোরীদেরকে কি সরবরাহ করে? উইথ দ্য টুলস মানে হচ্ছে এখানে যে জিনিসটা হচ্ছে যন্ত্রপাতি বা ম্যাটেরিয়ালস বা হচ্ছে উপাদান, টুলস উপাদান যন্ত্রপাতি। তাহলে খেয়াল করে দেখো এটা সরবরাহ করে অ্যাডোলেসেন্টস গার্ল কিশোরীদেরকে উইথ দ্য টুলস উপাদান দিয়ে, নিডেড মানে কি প্রয়োজনীয়, টু চেঞ্জ পরিবর্তন করতে, আর গ্র্যাজুয়ালি মানে হচ্ছে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে। তাহলে দেখো কি বলেছে যে এই যে এম্পাওয়ারমেন্ট গ্রুপ দ্যাট প্রোভাইডস, যেটা সরবরাহ করে, কি সরবরাহ করে? অ্যাডোলেসেন্টস গার্লস কিশোরীদেরকে উইথ টুলস উপাদান দিয়ে, নিডেড প্রয়োজনীয় উপাদান দিয়ে, টু চেঞ্জ পরিবর্তন করতে, কিভাবে? গ্র্যাজুয়ালি। দেখো টু এবং ভার্বের বেস ফর্মের মাঝখানে গ্র্যাজুয়ালি অ্যাডভার্ব বসছে, তার মানে টু চেঞ্জ মানে পরিবর্তন করতে, আর গ্র্যাজুয়াল মানে কি ধারাবাহিকভাবে পরিবর্তন করতে বা পর্যায়ক্রমে পরিবর্তন করতে। কালচারাল সাংস্কৃতিক, প্র্যাকটিস চর্চা, তাহলে কালচারাল অর্থ কি সাংস্কৃতিক, তাহলে সাংস্কৃতিক প্র্যাকটিসেস মানে কি চর্চা, সাংস্কৃতিক চর্চা। এবার দেখো পার্টিকুলারলি বিশেষ করে, পার্টিকুলারলি হচ্ছে কি বিশেষ করে। এবার দেখো দোজ পার্টিনিং, খেয়াল করে দেখো ভাই অ্যাডোলেসেন্সে দেখো অ্যাডোলেসেন্স, আরে ভাই তোমরা যদি খালি বলো যে কোথায় কত, অ্যাডোলেসেন্সে দেখো পার্টিনিং, এটা এখানে নাই বাট লিখে রাখো, পার্টিনিং অর্থ সম্পর্কিত, পার্টিনিং হচ্ছে কি সম্পর্কিত। তার মানে দেখো দোজ পার্টিনিং টু আর্লি ম্যারিজ, মানে এই যে এম্পায়ারমেন্টগুলা প্রয়োজনীয় জিনিসপত্র দেয়, গ্র্যাজুয়ালি চেঞ্জ যেগুলো পরিবর্তন করে কিশোরীদেরকে, কালচারাল প্র্যাকটিস সাংস্কৃতিক চর্চা, পার্টিকুলারলি বিশেষ করে, দোজ পার্টিনিং যেগুলো সম্পর্কিত থাকে, টু আর্লি ম্যারিজ যেগুলো বাল্য বিবাহের সাথে সম্পর্কিত থাকে, যেগুলো বাল্য বিবাহের সাথে কি সম্পর্কিত থাকে। অ্যান্ড প্রেগনেন্সি, দেখো প্রেগনেন্সি মানে কি গর্ভধারণ, যেগুলো গর্ভধারণ এবং বাল্য বিবাহ, স্বাভাবিকভাবে বিবাহ হলেই তো গর্ভধারণের বিষয় আসে, তাহলে আর্লি ম্যারিজ এবং প্রেগনেন্সি নিয়ে তারা প্রয়োজনীয় উপাদানগুলো কি করে সরবরাহ করে, কাদেরকে? কিশোরীদেরকে। এইবার আসো কি বলেছে, দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস, এই যে দলের কাজগুলো, অ্যাক্টিভিটিস মানে এই কাজ বা কার্যাবলী, এই গ্রুপের কাজগুলো ইনক্লুড অন্তর্ভুক্ত থাকে, ইনক্লুড মানে কি অন্তর্ভুক্ত থাকা, কি অন্তর্ভুক্ত থাকে? ডিসকাশন আলোচনা থাকে, অন হাউ টু মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ, যে কিভাবে চেঞ্জ করা যায়, কিভাবে ইফেক্টিভলি মানে কার্যকরভাবে, ইফেক্টিভলি এর অর্থ কি কার্যকরভাবে, আচ্ছা যে কিভাবে কার্যকরভাবে, ইফেক্টিভলি অর্থ কার্যকরভাবে চেঞ্জ পরিবর্তন করা যায়। বিহেভিয়ার অর্থ কি আচরণে, ঠিক আছে। রিলেটেড টু সম্পর্কিত, কি ভাইয়া সম্পর্কিত, রিপ্রোডাক্টিভ হেলথ, রিপ্রোডাক্টিভ পুনর্জন্ম, রিপ্রোডাক্টিভ প্রজনন। ভাই এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, মনোযোগ দাও ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট, হিস্টোরি অফ শিল্পী। তাহলে খেয়াল করে দেখো রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ, খেয়াল করে দেখো এইখানে যে জিনিসটা আমার থাকতে হবে, রিপ্রোডাক্টিভ প্রজনন মানে বাচ্চা কাচ্চা পয়দা করা, এটা যদি আমি এইভাবে বলি, বাচ্চা কাচ্চা কি পয়দা করে। এবার দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, এবং ওয়ান অন ওয়ান কাউন্সিলিং বুঝো, ওয়ান অন কাউন্সিলিং, আমি বললাম এই বেটা আসো,
যে পড়াশোনা করতে পারতেছো না, যার পড়তে বসলে ঘুম আসে, যে ঘুমাইলে চোখে দেখো না, যে কিছুক্ষণ ঘুমায়া আবার বলে একটু রেস্ট নেই, এখন তো ঘুমাইলাম এখন একটু রেস্ট নেই, যার এইসব রোগ, আসো তুমি আমার সামনে বসো। যারা বলো এতক্ষণ তো ঘুমাইলাম খুব টায়ার্ড এখন একটু রেস্ট নেই, তাকে আমি 1-on-1 কাউন্সিলিং করবো। কিভাবে জানো? এই গেল একটা থাপ্পড়, এই গেল একটা থাপ্পড়। তখন আর এই যে যাদের পড়তে মন চায় না, যাদের পড়ার টেবিলে বসলে বিভিন্ন জিনিস মাথায় আসে, এই 1-on কাউন্সিলিং মানে হচ্ছে কি একজন একজন, তুই বেটা এই পাশে আমি এই পাশে, আয় তোর কি সমস্যা, তোর সমস্যা কি? টেবিলে বসলে আর পড়া হয় না, টেবিলে বসলে মোবাইল চাপতে ইচ্ছা হয়, আয় তোরে কাউন্সিলিং করি। 1-on কাউন্সিলিং মানে কি? একটা থাপ্পড় দিবে এখানে, কি পড়াশোনা করতে মন চায়, আরেকটা দিবে এইভাবে, পড়াশোনা করতে মন চায়, তখন তুই বলবি হ ভাই পড়াশোনা করতে মন চায়। এটা হচ্ছে 1-on কাউন্সিলিং। এটা হচ্ছে কি 1-on কাউন্সিলিং। তো কাউন্সিলিং মানে হচ্ছে পরামর্শ দান। কাউন্সিলিং মানে কি? পরামর্শ দান। এটাই বলেছে স্যার আপনি কোন ভার্সিটিতে পড়াশোনা করছেন, এটা আছে কি না খুঁজে পাই না, হ্যাঁ রেকর্ড ক্লাস, এইগুলা ভাই তোমরা যদি কমেন্ট করো, এগুলা কমেন্ট করলে তো ভাই এগুলা মানে সময় নষ্ট হয়। তো যাই হোক, আমি আর কমেন্ট দেখবো না। প্রত্যেক দিন আমার নজরটা এত খারাপ, আমি আসলে মানুষটা ভালো না, নজর খারাপ, খালি কমেন্টের দিকে নজর যায়। আসলে এবার দেখো, ইট অলসো, এটা আরো অফার্স, এটা প্রদান করে পিয়ার টু পিয়ার সাপোর্ট। আচ্ছা, পিয়ার টু পিয়ার সাপোর্ট কি মানে জানো? দলীয়, মানে একসাথে বৈশা একটা সাপোর্ট, একসাথে বসে, এটা কি একসাথে বললাম দলীয়ভাবে। পিয়ার টু পিয়ার মানে হচ্ছে অনেকজন মিলে এরপরে করে দিলাম, ঠিক আছে? এবার দেখো, সাপোর্ট মানে সহযোগিতা, অ্যান্ড লাইফ স্কিলস জীবন দক্ষতা। লাইফ মানে জীবন, স্কিল মানে কি দক্ষতা, ট্রেনিং মানে প্রশিক্ষণ, জীবন দক্ষতার প্রশিক্ষণ। দ্যাট হেল্প, যেটা কি করে সহযোগিতা করে, অ্যাডোলেসেন্স সে নো টু আর্লি ম্যারেজ, যেটা কিশোরীদেরকে বলে বা কিশোর কিশোরীদেরকে বলে নো, বাল্যবিবাহ সম্ভব না, নো ম্যান নো। এই যে কখন মানুষ এই যে যখন ট্রেনিং করে প্রশিক্ষণ দিবে, তখন হচ্ছে এগুলা কি করে, হ্যাঁ তখন এটা হচ্ছে এই যে ট্রেনিংগুলো বা কাউন্সিলিং এর কারণে তারা বলতে শিখে, তারা বুঝতে শিখে যে না বাল্যবিবাহ দরকার নাই, ঠিক আছে? এইবার আসো, সো এখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ দেওয়া আছে এবং সিনোনিম অ্যান্টোনিমগুলো দেওয়া আছে, যেগুলো তোমরা একটু পড়ে ফেলবা এবং তোমাদের এগুলো কাজে দিবে। এবার আসো নেক্সট, এটা অনেক বড় প্যাসেজ ভাইয়া, দেখো এবার দেখো কি বলেছে, দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ, এই যে ক্ষমতায়ন দলটা, ইজ ওয়ান অফ মোর দেন 10,000 গ্রুপ সাপোর্টেড বাই সাম লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, মানে এনজিও। এই যে আমরা যে গভর্নমেন্টের কথা বলছি, প্রায় 1,000-এর বেশি দল আছে যেগুলা এনজিও, লোকাল নন গভর্নমেন্ট। তোমরা দেখো না এনজিও আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেগুলো হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান, যেগুলো হচ্ছে কি বেসরকারি প্রতিষ্ঠান, এই কাজগুলো তারা করে 10,000-এর বেশি, 10,000-এর কি, ঠিক আছে বেশি। এবার দেখো ওয়ার্কিং অল ওভার বাংলাদেশ, বাংলাদেশে 10,000-এর বেশি এরকম দল কি করে, কাজ করে, ওকে? এরপরে দেখো কি কমেন্ট, আমি আবার কমেন্ট দেখতেছি কেন, ওরে বাবা কমেন্ট অফ করে দি, দাঁড়াও দিব। বা রিপ্রোডাক্টিভ মানে প্রজনন সিস্টেম, কয়বার বলতাম প্রজনন, প্রজনন, প্রজনন বুঝো? আমি তুমি যে মায়ের পেট থেকে আইছি না, এটাই প্রজনন, আর কেমনে বুঝাবো? বাচ্চা পয়দা, এটা প্রজনন, ওকে? সো দেখো এটা বাংলাদেশে 10,000, তো এইটা এত ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন না। দিস এনজিওস, এই যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ওয়ার্ক থ্রু কানাডাস অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ, এগুলো বেশি ইম্পর্টেন্ট না যে এটা কিভাবে কাজ করে, এটা কানাডার একটা অর্গানাইজেশনের প্রজেক্টের মাধ্যমে তারা কাজ করে। হুইচ অলসো এইমস টু ইনক্রিজ অ্যাক্সেস টু কোয়ালিটি, যেগুলো বাড়াতে চায়, এক্সেস প্রবেশাধিকার, যেগুলো বাড়ায়, টু ইনক্রিজ বাড়াতে চায়। এই যে এনজিওগুলো, এগুলোর উদ্দেশ্য কি, এগুলো ছিল টু কোয়ালিটি হেলথ সার্ভিস ফর অ্যাডোলেসেন্স, যে কিশোর কিশোরীদেরকে মানসম্মত স্বাস্থ্য সেবা দেওয়া। তার মানে এইখান থেকে প্রশ্ন আসতে পারে যে এই যে এনজিও গুলো বা এই যে গ্রুপগুলোর উদ্দেশ্য কি, তাহলে এই উদ্দেশ্য হচ্ছে কি টু ইনক্রিজ অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিস ফর অ্যাডোলেসেন্স। তো এই লাইনটা ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে এদের উদ্দেশ্যটা কি, তাহলে উদ্দেশ্যটা তুমি বলবা কি টু ইনক্রিজ অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিস ফর অ্যাডোলেসেন্স, যে কোয়ালিটি হেলথ সার্ভিস অ্যাডোলেসেন্সের জন্য, হ্যাঁ অ্যাডোলেসেন্সের জন্য কোয়ালিটি হেলথ সার্ভিস হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। এরপর দেখো ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশন, কোন একটা গ্রুপ সেশনের মধ্যে
কোন একটা গ্রুপের কার্যক্রমের মধ্যে শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, শিল্পী বুঝতে পারলো। কেম টু আন্ডারস্ট্যান্ড মানে কি জানো? বুঝতে পারা। সে কি করছে? বুঝতে পেরেছিল দ্য পটেনশিয়ালি, সম্ভাব্য, পটেনশিয়াল মানে কি? সম্ভাব্য, যে সম্ভাব্য হার্মফুল, ক্ষতিকর, হার্মফুল অর্থ কি? ক্ষতিকর, ইফেক্টস, প্রভাব অফ আর্লি ম্যারিজ অ্যান্ড আর্লি প্রেগনেন্সি, যে বাল্যবিবাহ এবং দ্রুত গর্ভধারণ এটা সম্পর্কে সে যে হার্মফুল ইফেক্ট অথবা ক্ষতিকর যে প্রভাব এটা সম্পর্কে সে একটা কি, সেটা কি বুঝতে পেরেছে। সে কি করেছে? বুঝতে পেরেছে। এরপর দেখো, তার মানে সে কোনো একটা সেশনে কি বুঝতে পেরেছে? যে এটার যে নেগেটিভ ইম্প্যাক্ট আছে, হার্মফুল ইফেক্ট আছে, সেটা বুঝতে পেরেছে। এরপর আসো, হোয়াইল ম্যাটারনাল মর্টালিটি, যেখানে মাতৃ মৃত্যু হার, ম্যাটারনাল মানে কি? মাতৃ, ম্যাটারনাল মানে কি? মাতৃ, মর্টালিটি মানে কি? এই যে মর্টালিটি, ম্যাটারনাল অর্থ মাতৃ, এটা জানো। ফ্যাটার্নাল, ফ্যাটার্নাল হচ্ছে পিতৃ, আর ম্যাটারনাল মানে কি? মাতৃ। দেখো তাহলে খেয়াল করে দেখো, এই যে মর্টালিটি, মাতৃমৃত্যু হার ইন বাংলাদেশ হ্যাজ ডিক্লাইন্ড বাই নিয়ারলি 40% ইন 2001। মানে 2001 সালে যে এই মাতৃমৃত্যু হার, এই মাতৃমৃত্যু হার এটা যে 40% কমেছিল। ডিক্লাইন মানে কি? কমে যাওয়া। এই যে দেখো ডিক্লাইন্ড, ডিক্লাইন্ড অর্থ কি? কমে যাওয়া। যে যেখানে মাতৃমৃত্যু হার 40% কমে গিয়েছিল 2001-এর অবস্থায়, দ্য রেট রিমেন্স হাই, এই হারটা রিমেন্স হাই মানে কি? বেড়ে গেছে। রিমেন্স হাই মানে বেড়ে যাওয়া, বেড়ে গিয়েছে 194 ম্যাটারনাল ডেথস ফর 1 লাখ লাইভ বার্থস। দেখো তার মানে 1 লাখ জন্ম দেওয়াতে, 1 লক্ষ জন্ম দিতে গিয়ে 194 মায়ের মৃত্যু ঘটছে। বুঝতেছ? যে 1 লাখ, আমাদের দেখো আজকে আমাকে এরকম অনেকে আছে, আমি অনেককে চিনি এবং তোমাদের মধ্যে অনেকে আছে, যে ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করেছে, মা মারা গেছে। এরকম আছে না? ছেলে মেয়ে কি করছে? জন্মগ্রহণ করছে ঠিকই, মা মারা গেছে। আমার খুব কাছের বড় ভাই, এই যে গত 2 বছর আগে, মেবি 2 বা 2.5 বছর আগে, একবারে ইয়াং, প্রথম সন্তান জন্ম দিয়ে মাটা মারা গেল। তো এখানে বিষয়টা এটাই বুঝাইছে যে এখানে 1 লাখ লাইভ বার্থস জন্ম দিতে গিয়ে কি হয়েছে? 194 জন মারা গিয়েছে। এবার দেখো, এরপর বলছে এটা 2010 সালের। এবার সেটা হচ্ছে 2001 সালে যেটা ছিল হচ্ছে, দেখো 2001-এ 322, 2001-এ হচ্ছে কি 322। সো এখানে ড্রপিং ফ্রম 322 ইন 2010 উইথ প্রজেক্টেড ডিক্রিজ 143। এখানে প্রায় দেখো 143 জন বাই হচ্ছে 2015। সো এই অংশটুকু তোমাদের লাগবে না, কারণ হলো এই অংশটুকু চেঞ্জেবল, এটা চেঞ্জ হয়। সো এটা তোমাদের এই অংশটুকু তুমি যদি নাও পড়ে যাও, মানে এই 2 লাইন, কারণ এগুলো অনেক আগের ঘটনা, এখন আগের ঘটনাতে তোমাদের প্রশ্ন আসবে না। আমি কিন্তু বলে দিচ্ছি কোন লাইনটা গুরুত্বপূর্ণ, কোন লাইনটা গুরুত্বপূর্ণ না বলে দিচ্ছি। কিন্তু এই যে হিসাব সমীকরণ, এগুলো তোমাদের লাগবেই না, এগুলো তোমাদের কি লাগবে না। যেমন বইতে তোমাদের অনেক বইতে 194, অনেক বইতে 173, এটা হচ্ছে বিভিন্ন বই। যেমন এই বইটা আমি আগের ভার্সনের বই, আগের ভার্সনের বই। সো তোমাদের এগুলো লাগবেই না। তুমি যদি বলো ভাই আমি অংশ পড়বো না, তাও সমস্যা নেই। কিন্তু যেগুলো বললাম, যেমন এই যে এখানে টু ইনক্রিজ অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিস, এগুলো লাগবে। কিন্তু এই যে এখানে নাম্বারিংগুলো মিলবে না, কারণ এক এক বইতে আমি আগের বইতে দিছি। তো এটা আসলে আমাদের চেঞ্জেবল। এরপর দেখো এইখান থেকে এই লাইনটা ইম্পর্টেন্ট, গার্লস হু গেট প্রেগনেন্ট, খুবই খুব ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটা বলা আছে, গার্লস হু গেট প্রেগনেন্ট আর এট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশন। দেখো নারীরা বা যে নারী দ্রুত হচ্ছে কি হচ্ছে প্রেগনেন্ট হচ্ছে, গর্ভবতী হচ্ছে, আর এট রিস্ক, তারা ঝুঁকির মুখে, অফ রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশন। কমপ্লিকেশন অর্থ জটিলতা, কমপ্লিকেশন অর্থ কি? জটিলতা, যে স্বাস্থ্য জটিলতা অনেক বেশি ঝুঁকিতে থাকে, তারা স্বাস্থ্য ঝুঁকিতে বেশি থাকে। দিস ইনক্লুড, এই যে এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে, তোমাদের আনসারিং কোয়েশ্চেন আসতে পারে, যে কোন কোন হেলথ রিস্কগুলো একজন নারী আর্লি ম্যারেজ প্রেগনেন্ট হলে বা আর্লি ম্যারেজ অথবা আর্লি প্রেগনেন্ট হলে কি কি রিস্কগুলো থাকে। এই রিস্কগুলোর মধ্যে দেখো ডেঞ্জারাস হ্যামোরেজ। হ্যামোরেজ অর্থ হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ। হ্যামোরেজ অর্থ কি? অতিরিক্ত রক্তক্ষরণ। জাস্ট হচ্ছে দেখো, জাস্ট হচ্ছে আমাদের দেশে মাতৃমৃত্যু হার সবচেয়ে বেশি হয়, অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে যায়, তখন আর মানে মায়ের ব্লাড আর কাজ মানে ইয়ে করতে পারে না। ভাই আমাদের বইতে 100, ভাই এই সংখ্যা তোমাদের পড়ার দরকারই নেই।
সো এখানে দেখো কি বলেছে, দিস ইনক্লুড ডেঞ্জারাস হ্যামোরেজ, যে খুবই ঝুঁকিপূর্ণ রক্তক্ষরণ হয়। এরপরে দেখেন ডিস্ট্রিপুলা, ফিস্টুলা রোগ হয়। এবং দেখো এ পেইনফুল ম্যাটারনাল ইনজুরি। এই তিনটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের যদি এই প্যাসেজটা আসে, দেখো যদি এই প্যাসেজটা আসে, সবাইকে বলি, সবাইকে আমি একটা কথা বলি ভাইয়া, যদি এই প্যাসেজটা আসে, এই প্যাসেজটার মধ্যে তোমাদের এই কোশ্চেনটা আসবে যে অ্যাডোলেসেন্স গার্ল বা এখানে ফিস্টুলা বাংলা, ফিস্টুলা বাংলা মানে নালী, চিনো রক্তনালী, এটা গা হয়ে যায়, গা হওয়া, এই নালীটা কি হয়ে যায়, ঘা হয়ে যায়, গা নষ্ট হয়ে যায়, পচে যায় আস্তে আস্তে, এটা বোঝায়। তো এখানে বলেছে যে এখানে ডেঞ্জারাস হ্যামোরেজ হয় যখন এই জিনিসটা হয়, হেলথ কমপ্লিকেশন। এই হেলথ কমপ্লিকেশনের মধ্যে প্রথমটা হচ্ছে ডেঞ্জারাস হ্যামোরেজ, ঝুঁকিপূর্ণ রক্তক্ষরণ, ফিস্টুলা নালী ঘা হয়ে যায়। এরপর দেখো পেইনফুল ইন্টারনাল ইনজুরি। পেইনফুল মানে হচ্ছে খুব যন্ত্রণাদায়ক, ইন্টারনাল মানে অন্তর্বর্তী, ইনজুরি মানে আহত, বা এই যে অলরেডি ফিস্টুলা বলছি তো, ফিস্টুলা হচ্ছে নালী ঘা হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো এইখানে যে একটা যন্ত্রণাদায়ক অভ্যন্তরীণ আঘাত পায়। এরপর দেখো কজড বাই অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ। অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ মানে কি, সন্তান জন্ম দেখতে বাধাপ্রাপ্ত হয়। দেখো আমাদের মায়ের পেট থেকে আমরা যখন আসছি, অনায়াসে চলে আসছি, মা ঘুমাইছে, সকালে উঠে দেখলে আমি পৃথিবীতে চলে আসছি, এরকম না। এই জন্য আমি সবসময় মনে করি যে আমরা পৃথিবীতে যে ছেলেরা আছি সবসময় নারীদেরকে সেলুট দেওয়া উচিত। সে হোক তোমার বোন, সে হোক তোমার মা, সে হোক তোমার বউ। ব্যাপারটা হচ্ছে কি জানো ভাই, এই প্যাসেজটা অনেক কমন আসে। হ্যাঁ, এই প্যাসেজটা খুবই কমন এবং খুব ইম্পর্টেন্ট। তাহলে যে জিনিসটা বলতেছি, দেখো আমাদের এই পৃথিবীতে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উসিলা দিছে আমাদের মাকে। আমাদের মা যেই গর্ভধারণ, দেখো ভাই একটা মানুষকে নিয়ে পেটে নিয়ে কাজ করতেছে, যাইতেছে, তার স্বাভাবিক চালচলন সব করতেছে। আবার যখন আমরা জন্মগ্রহণ করতে যাই, শুধু জন্মগ্রহণ করতে না, দেখবা যে যখন একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মার যে ব্যথাটা, এই ব্যথাটা আমরা ছেলে মানুষরা জীবনে বুঝবো না। আমরা তো ছেলেরা পিরিয়ডের ব্যথাই বুঝি না। এই যে আমরা পিরিয়ড দেখে অনেকেই অনেক কিছু ভাবি, কিন্তু বিশ্বাস করো যাদের বাসায় মা বোন আছে তারা চিন্তা করে দেখবা যে নারীদের এই পিরিয়ডের সময় মানে অনেক বেশি যন্ত্রণা হয়। এরপরে পিরিয়ডের সময় তো এটা পরের বিষয়, কিন্তু সন্তান জন্ম দিতে গিয়ে যখন বাধাপ্রাপ্ত হয়, দেখো অবস্ট্রাক্টেড মানে হচ্ছে কি বাধাপ্রাপ্ত, চাইল্ড বার্থ মানে হচ্ছে কি শিশু জন্ম দেয়। শিশু জন্ম দেয় যখন একটা হচ্ছে খুব নর্মালি হয়, অবস্ট্রাক্টেড অর্থ বাধাপ্রাপ্ত মানে ধরো যেটা সহজে আসার কথা ছেলে, মানে আমরা যেটা সহজে আসার কথা আমরা আসতেছি না। ইন্নালিল্লাহ। আমাদের ক্লাসে হ্যাঁ একজন বলছে আমার আম্মু রক্ত, আল্লাহ জান্নাতবাসী করুক। আচ্ছা, যে জিনিসটা বলছিলাম খেয়াল করে দেখো, আমি ইমোশনাল হয়ে যাবে এই জন্য কমেন্টটা বেশি দেখলাম না। দেখো অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ, এই যে জন্ম দিতে গিয়ে মা মারা যাওয়া, এটা খুবই কঠিন এবং এটা হয়। এবং এইটা কখন যন্ত্রণা বেশি হয়, যখন মানে জন্মটা গ্রহণটা হচ্ছে আমাদের তখন। এরপর বলে দেখো দ্যাট কমনলি লিডস টু, যেটা পরিচালিত হয় সিরিয়াস ম্যাটারনাল মরবিডিটিস, যেটা এই যে আমাদের মাতৃমৃত্যু হারের যে বিষয়টা এটা বাড়ায়। অ্যান্ড সোশ্যাল এক্সক্লুশন মানে হচ্ছে বঞ্চনা। ঠিক আছে, শোনো ভাই, আমরা যারা ছেলে আছি, এই যে ধরো আচ্ছা একটু খেয়াল করে দেখো ভাইয়া, খেয়াল করে দেখো এইখানে দেখো যে লিডস টু, যেটা ধাবিত করে, এই যে যখন চাইল্ড বার্থ হয় বা অসুস্থ হয়, এটা লিডস টু মানে কি ধাবিত করে কোথায়, সিরিয়াস মানে কি ভয়ঙ্কর, ম্যাটারনাল মাতৃ, মরবিডিটিস মানে উপসর্গ অসুস্থতা, মরবিডিটিস মানে কি এটা সিরিয়াস অসুস্থতার দিকে নিয়ে যায়। এরকম দেখছি সন্তান জন্ম দিছে, মা একদিন দুই দিন খুব কষ্ট করে বেঁচে থাকে, তৃতীয় দিন মারা গেছে, এরকম আছে। ঠিক আছে, এরপর দেখো অ্যান্ড সোশ্যাল এক্সক্লুশন, সামাজিক বঞ্চনা। এক্সক্লুশন অর্থ হচ্ছে বঞ্চনা। দেখো সামাজিক বঞ্চনার শিকার হয়, অনেক কি বঞ্চনার শিকার হয়।
সো এই জিনিসগুলো, এই লাইনটা আমাদের ইম্পর্টেন্ট, যেটা বলছে যে এখানে একজন মা বা যে জন্ম দিতে গিয়ে কোন কোন বিষয়ের বেশি শিকার হন। তাহলে এখানে দেখো ডেঞ্জারাস হ্যামোরেজ, ফিস্টুলা, এ পেইনফুল ইন্টারনাল ইনজুরি, এই তিনটা জিনিস তুমি লিখতে পারলে তুমি নাম্বার পেয়ে যাবে। বুঝাইতে পারছি? এবার আসো নেক্সট। হোয়েন শিল্পী, দেখো হোয়েন যখন শিল্পী হার্ড শুনেছিল অ্যাবাউট দোজ রিস্ক, এই যে রিস্ক সম্পর্কে শিল্পী শুনছিল, ঠিক আছে, এই যে শিল্পী বুঝছিল দোজ রিস্ক, ওই ঝুঁকিগুলো, শি ইনভাইটেড হার হাজব্যান্ড। যদি একটা সেশনে যখন শিল্পী এগুলো শুনছিল, সে কি করলো? ইনভাইটেড, দাওয়াত করলো। ইনভাইট, দাওয়াত করা, দাওয়াত করেছিল। দাওয়াত করেছিল কাকে? তার হাজব্যান্ড রশিদ সাহেবকে। রশিদ, এই যে রশিদ, টু ডিসকাস প্রেগনেন্সি, এই যে গর্ভধারণ সম্পর্কে আলোচনা করতে সে কি করলো? ইনভাইট করলো রশিদ সাহেব। হ্যাঁ রশিদ সাহেব আসো, তোমাকে আজকে নিয়ে যাবো এক জায়গায়, আসো, উইথ এ কাউন্সিলর, একজন পরামর্শক নিয়ে, একজন পরামর্শকের কাছে। আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, এখন রশিদ সাহেব এই কথাগুলো শুনে, আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, এই ঝুঁকিগুলো শুনে কি করলো ভাইয়া? রশিদ এগ্রিড টু ডিলে হ্যাভিং চিলড্রেন। রশিদ অ্যাগ্রিড টু ডিলে, এই যে রশিদ সম্মত হলো। অ্যাগ্রি মানে কি? সম্মত হওয়া। কি করা? সম্মত হওয়া। এই রশিদ সাহেব কি করলো? সম্মত হইলো। টু ডিলে, ডিলে মানে কি? দেরি করা। টু ডিলে অর্থ কি? দেরি করা, দেরি করতো। হ্যাভিং চিলড্রেন ফর 5 years, সে বললো হ্যাঁ 5 বছরের আগে কোনো বাচ্চা নয়। সে কি করলো? এই যে 5 years। ডেসপাইট প্রেশার্স, ডেসপাইট মানে সত্ত্বেও, ডেসপাইট অর্থ কি? সত্ত্বেও। কি সত্ত্বেও? প্রেশার, চাপ, ফ্রম হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের থেকে চাপ থাকা সত্ত্বেও। নেইবার্স, দেখো নেইবার্স মানে কি? প্রতিবেশী থেকে চাপ থাকা সত্ত্বেও। টু প্রডিউস অ্যান অফস্প্রিং, সন্তান সম্পত্তি। অফস্প্রিং অর্থ কি? সন্তান। যে সন্তান সন্ততি জন্ম দেওয়ার যে একটা প্রেশার, নাতনি, দাদি কয় দাদা রে একটু নাতি পুতি যদি দেখে যেতে পারতাম রে। আবার মা বলে, আরে সরি সরি মাই তো হবে, মানে ছেলের বাবা রে কয়দিন বাঁচি, তোর আব্বা অবস্থা ভালো না, তোর আব্বাই কবে দাদার ডাক শুনবে, আমি কবে দাদি ডাক শুনবো, এরকম হয়, ঠিক আছে? ওকে, এবার দেখো টুগেদার, একই সাথে দ্য কাপল মেট উইথ এ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার। তো একই সাথে কাপল, কাপল মানে কি? রশিদ সাহেব এবং শিল্পী মিট থেকে সাক্ষাৎ করেছিল উইথ এ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার, একজন নারী স্বাস্থ্য সেবা প্রদানকারী নারীর সাথে তারা কি করলো? বসলো, ঠিক আছে? এবার দেখো হু, যিনি ইনফর্ম দেম, জানিয়েছিলেন। ইনফর্ম মানে কি? জানানো। দেম, তাদেরকে। অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশন, যে বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে বা বিভিন্ন অপশনগুলো বা অ্যাভেলেবেল যেগুলো আছে, যেগুলা এই অপশনগুলো বা বিকল্প, যে বিকল্পগুলো আছে এই বিকল্পগুলো তাকে জানালো, মানে তাদেরকে জানালো। শিল্পীজ মাদার ইন ল, শিল্পীর শাশুড়ি মানে রশিদের আম্মা। অ্যান্ড নেইবার্স, প্রতিবেশীরা। কন্টিনিউ টু, কন্টিনিউ মানে কি? বারবার করা, কোনো বারবার করা। টু প্রেশারাইজ, চাপ দিতে লাগলো। টু দ্য নিউলি ওয়েডস, এই নিউলি ওয়েডস মানে নবদম্পতি। নিউলি ওয়েডস, দেখো খুব সুন্দর একটা ওয়ার্ড এবং খুব সুন্দর একটা বাংলা, নবদম্পতি। শুনতে ভালো লাগে না? যারা বিয়ে করবার সামনে, শুনতে ভালো লাগে না? তোমাদের সামনে বিয়ে হবে যাদের, নবদম্পতি হবা, ইংরেজিটা যে মনে রাখো, নিউলি ওয়েডস। নাকি এটাও পারবা না? তোমরা তো জীবনে কও ভাই ভূগোলের মনে থাকে না। আরে ভাই এই জিনিসগুলো পড়তে পড়তেই হবে, জানতে জানতেই পারবা। তাহলে খেয়াল করে দেখো, নিউলিওয়েডস অর্থ কি? নবদম্পতি। এবার দেখো ডিপলি রুটেড, ডিপলি মানে গভীরভাবে, রুটেড মানে কি? একবার ওই যে রুটেড মানে রুট, রুট বুঝো, গাছের গোড়ালি থেকে। ডিপলি রুট মানে গভীরভাবে প্রথিত, কোনো জিনিস একবার ভিতর থেকে বুঝা। ধরো আমি তোমাদের বুঝাইলাম একবার হৃদয়ের আঙ্গিনা থেকে, এটা হচ্ছে ডিপলি রুটেড আন্ডারস্ট্যান্ডিং। তাহলে হচ্ছে ডিপলি রুটেড মানে হচ্ছে গভীরভাবে প্রথিত। কালচারাল প্র্যাকটিস, আমাদের যে সাংস্কৃতিক চর্চা, অ্যান্ড ট্রেডিশন, আমাদের যে ঐতিহ্য। কজড আর রিফট, দেখো কজড আর রিফট, রিফট মানে বিরোধ বা ফাটল। এটা একটা ফাটল সৃষ্টি করে বিটুইন শিল্পী অ্যান্ড রশিদ অ্যান্ড দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি। তো শিল্পী এবং রশিদ এই যে একটা ফাটল তৈরি করে ফেলছে। আয়াল্লাহ কসকি, আমগো যুগে আমরা বিয়ার সাথে সাথে বাচ্চা নিয়ে নিছি, আমগো কিছু হয় নাই, আর তোমরা এসে না নাটক করতে। হ্যাঁ আমরা দেখি না, আমাদের ট্রেডিশন, আমাদের ঐতিহ্য তো এটা, বিয়ে করলে বাচ্চা হবে, এটা আমাদের ঐতিহ্য। তো এটা একটা কি? ফাটল। এটা একটা কি? ভাইয়া দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমার যে
ছোট ভাই বোনেরা বিয়ে করতে চায় দ্রুত তাদেরকে বিয়ে করার তৌফিক দান করে দেন, তাদেরকে স্বাবলম্বী বানায় দেন, তারা যেন পড়াশোনার পাশাপাশি তাদের বাবা মায়ের মুখে হাসি ফুটাইতে পারে এবং একটা বউ চালাইতে পারে। আচ্ছা, তো খেয়াল করে দেখো, তো এটা কি বুঝতে পেরেছ? হ্যাঁ, আমাদের ঐতিহ্যগত এটা বিষয়, তোমরা এখন বাচ্চা কাচ্চা নিবা না, এটাই বলছে। দেয়ার এক্সটেন্ড, এই যে বড় ফ্যামিলি, এক্সটেন্ডেড মানে কি? বড় ফ্যামিলি। সাম অফ হুজ মেম্বার্স, কিছু মেম্বার সদস্যরা ইনসাল্টেড, অপমানিত করেছিল। কয় তোদের বাচ্চা হবে না, এই জন্য তোরা কস না, তোরা বাচ্চা নিবি না, তোরা অক্ষম, বলে এরকম। ঠিক আছে, এই যে ইনসাল্টেড মানে কি? অপমানিত করা। ক্রিটিসাইজ, সমালোচনা করা। ক্রিটিসাইজ, সমালোচনা করা। তাহলে ইনসাল্ট অর্থ কি? তোমরা অনেকে ইনসাল্ট করো না, আবার ক্রিটিসাইজ, সমালোচনা করো না। দেখো, তোমরা বলে ইংরেজি অর্থ জানো না, তোমরা প্রত্যেক দিন ইনসাল্ট কথাটা বল, হ্যাঁ আমার অপমান করিস না তো, তুই বলবে হ্যাঁ আমার ইনসাল্ট করিস না তো। ও, আমার নিয়ে তোমরা সমালোচনা করো না, ঠিক আছে, তোমরা ক্রিটিসাইজ করো, পিছনে পিছনে ক্রিটিসাইজ করো, আমার এগুলো দেখার টাইম নেই। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে ক্রিটিসাইজ, সমালোচনা, আর ইনসাল্ট হচ্ছে কি? অপমানিত। দেখবা যে ওয়ার্ডগুলো তুমি শিখতেছো এগুলো নিজে নিজে প্রতিদিন কথার সাথে এগুলো ইউজ করার চেষ্টা করবা, তাহলে দেখবা তুমি সহজে পারবা। এবার দেখো, বড় প্যাসেজ তো একটু সময় লাগতেছে। দেখো এরপর কি বলেছে? আনএবল টু কনভিন্স। কনভিন্স অর্থ কি? বোঝানো বা রাজি করানো। কনভিন্স অর্থ কি? বোঝানো বা রাজি করানো, মানে রাজি না করাতে পেরে দে আর ক্লোজ রিলেটিভস অফ দ্য রিস্ক। দেখো দেখো, আনএবল টু কনভিন্স, এই কনভিন্স না করতে পারে দে আর ক্লোজ রিলেটিভস। ও হ্যাঁ, আনএবল টু কনভিন্স দেয়ার ক্লোজ রিলেটিভ, তাদের যে নিকট আত্মীয় স্বজন আছে এদেরকে কনভিন্স না করতে পেরে এই রিস্ক সম্পর্কে, অফ দ্য রিস্ক, এই রিস্ক বা এই ঝুঁকির কথাগুলো তারা তাদের ক্লোজ রিলেটিভগুলোকে না বুঝাইতে পেরে তারা কি করলো? শিল্পী এন্ড রশিদ রিটার্ন টু, ফিরে গেল। রিটার্ন মানে কি? ফিরে যাওয়া। ঠিক আছে, কি করলো? সে ফিরে গেল টু দ্য কাউন্সিলর, এই পরামর্শদাতার কাছে গেল। হ্যাঁ মিয়া, আপনি কইছেন বাচ্চা কাচ্চা নিলাম না, 5 বছর অপেক্ষা করবো, কিন্তু বাসায় গেলে তো মারে, মানুষ ইনসাল্ট করে, ক্রিটিসাইজ করে, কি করবো কন্ত? এই যে পরামর্শকের কাছে গেলা। এখন আসো কি বলেছে? দে টুক দ্য হেল্প অফ এ প্যারেন্ট পিয়ার। এখন এই কাউন্সিলর কাছে কি একজন প্যারেন্ট পিয়ার, মানে বাবা মাকে বুঝায়। প্যারেন্ট পিয়ার মানে কি? যারা বাবা মাকে বুঝায়, এরকম একজনকে গেল, সাহায্য নিল। হু হ্যাজ বিন ট্রেন টু স্পিক টু আদার প্যারেন্টস অ্যাবাউট অ্যাডোলেসেন্ট ইস্যুস, যার কাজ হচ্ছে প্যারেন্টসদের সাথে কথা বলা অ্যাবাউট অ্যাডোলেসেন্স ইস্যুস। এই যে কৈশোরকালীন যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো নিয়ে কথা বলার জন্য আলাদা প্যারেন্ট পিয়ার আছে, যার কাজ হচ্ছে কি? যে এই সম্পর্কগুলো বাবা মাকে বুঝায়। তারা কি? আনএবল মানে কি? অক্ষম। আনএবল, এবল মানে সক্ষম, আনএবল মানে কি? অক্ষম। এরপর দেখো, শিল্পীজ মাদার ইন ল, শিল্পীর শাশুড়ি and neighbors eventually came to understand the harmful effects of early pregnancy on mother and child. এই যে came to understand, একটু আগে আমরা পড়ছিলাম, came to understand মানে কি? বুঝতে পারা। তো এখন শিল্পীর শাশুড়ি এবং প্রতিবেশীরা কার মাধ্যমে বুঝলো? ওই যে প্যারেন্টস পিয়ারের মাধ্যমে, যারা হচ্ছে ইয়েদেরকে বুঝায়। ঠিক আছে, সো এখানে দেখি যে এই যে বাবা, তার যে শাশুড়ি এবং যে প্রতিবেশী, এরা বুঝতে পারলো, কেম টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারলো দ্য হার্মফুল ইফেক্ট, ক্ষতিকর প্রভাব অফ আর্লি প্রেগনেন্সি, যে এই যে দ্রুত যে গর্ভধারণ অন মাদার অ্যান্ড চাইল্ড, যে বাচ্চারও সমস্যা হয়, মায়েরও সমস্যা হয়, এটা তারা বুঝতে পারলো। এবার দেখো, টুডে, আজকে, দ্য ভিলেজ নো লঙ্গার প্রেশারাইজেস, আজকে এই গ্রামে নো লঙ্গার প্রেশারাইজ, চাপ দেওয়া হয় না দ্য কাপল, দম্পতিকে এখন আর কি করে না? দম্পতিকে এখন আর প্রেশারাইজ করে না, মানে চাপ দেয় না। দেয়ার প্যারেন্টস অ্যান্ড নেইবার্স, তাদের বাবা মা এবং যে প্রতিবেশী, নাও সাপোর্ট দেম, তাদেরকে কি করে? সমর্থন করে, টু স্পিক আউট অ্যাগেইনস্ট আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। সো এই যে বাল্য বিবাহ এবং দ্রুত গর্ভধারণ, এই গর্ভধারণ সম্পর্কে তারা এখন সাপোর্ট দেয়, যে হ্যাঁ ঠিক আছে বাবা, তোমরা আস্তে ধীরে বাচ্চা কাচ্চা নাও। সো এই জিনিসগুলো আমাদের লাস্ট এন্ডিংটা হইল যে আমাদের দেশে অথবা আমাদের সমাজে একটা বার্তা দেওয়া আর্লি ম্যারেজ এবং আর্লি প্রেগনেন্সি নিয়ে। ঠিক আছে, ওকে। সো 15 বছর বয়সে স্বাভাবিক, এটা তো ইয়ে হবেই। এখন আসো, আমরা এখন কোশ্চেন আনসার করব। আনসার করো সবাই, আনসার করো।
ওকে, গুড, ভেরি গুড অ্যান্সার অনেকে দিচ্ছ মাশাল্লাহ। দেখো কি বলেছে, দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস ডাজ নট ইনক্লুড ডিসকাশন অন, মানে আমরা দেখলাম গ্রুপ অ্যাক্টিভিটিস কি, একটা হচ্ছে প্রাইমারি এডুকেশন, অ্যাডোলেসেন্ট এলিমেন্টস, আর্লি ম্যারেজ, অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ। প্রাইমারি শিক্ষা, প্রাথমিক শিক্ষা নিয়ে কি আলোচনা ছিল? ডাজ নট ইনক্লুড। অ্যাডোলেসেন্স নিয়ে কথা ছিল, তারপর হচ্ছে অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ নিয়ে, আর্লি ম্যারেজ নিয়ে ছিল। তাহলে ছিল না কোনটা নিয়ে? শিক্ষা, প্রাথমিক শিক্ষা নিয়ে কথা ছিল না। এই প্যাসেজে কোথাও কি প্রাথমিক শিক্ষা ছিল? ছিল না, তার মানে এটাই অ্যান্সার। দেখো, ইন আওয়ার সোসাইটি দ্য প্যারেন্টস অফ হাজব্যান্ডস অ্যান্ড নেইবার্স প্রেশারাইজ দ্য নিউলি ওয়েডস টু। আমাদের সমাজে প্যারেন্টসরা মানে বাবা মারা হাজব্যান্ড অ্যান্ড মানে হাজব্যান্ডের বাবা মারা অথবা প্রতিবেশীরা প্রেশারাইজ করে নবদম্পতিকে, কি কবে হবে, আসবে কবে, চাচা হবে কবে, চাচি হবে কবে, ঠিক আছে, দাদা দাদি হবে কবে, দাদা হবে কবে। তো এখানে দেখো বি অ্যাবাউট, বি অ্যাওয়্যার, তারা কি অ্যাওয়্যার থাকে? তারা ইস্যুজ নেয়, ম্যারি অফ ইয়াং গার্লস টু ডিসকাস দেয়ার হেলথ ওয়ার্কার্স। তো এইখানে বলছে যে বর্তমান সময়ে যে প্যারেন্টস হাজব্যান্ড নেইবার্স প্রেশারাইজ দ্য নিউলি ওয়েডস বি অ্যাওয়্যার অ্যাবাউট প্রেগনেন্সি। শেষের দিকে আমরা দেখলাম তাহলে টু টেক ইস্যুজ হবে না, টু ডিসকাস উইথ দ্য হেলথ ওয়ার্কার্স এটা হবে না, ম্যারি অফ ইয়াং গার্লস, এটা তো নিউলি ওয়েডস বলছে, তার মানে কি হবে? বি ওয়্যার অ্যাবাউট প্রেগনেন্সি। যে এখনকার সমাজে, মানে আগে কিন্তু এটা হইতো না, আগে, এখন লাস্টের লাইনে, এই প্যাসেজের লাস্টের লাইনে বলছে যে ওই গ্রামের মানুষ মানে আস্তে আস্তে সচেতন হচ্ছে, মানে সারা বাংলাদেশে বোঝাচ্ছে। ওকে, তো এখানে কেউ বি অ্যাওয়্যার অ্যাবাউট প্রেগনেন্সি। দ্য ওয়ার্ড রিপ্রোডাক্টিভ, কে যেন রিপ্রোডাক্টিভ জানতে চাইছে? বলো, রিপ্রোডাক্টিভ অর্থ কি? দেখি, আমি একটু দেখতে চাই তোমাদের। রিপ্রোডাক্টিভ অর্থ কি? কি দিছ? এই ভণ্ডগুলা, যারা অ্যান্সার করছো ভুল করছো, কোনো সমস্যা নাই। অ্যান্সার ভুল করলে কোনো সমস্যা নাই, কারণ তুমি চেষ্টা করছো। এবার আসো, এন্ডেঞ্জিং ইন স্পিচ না, আমরা জানি রিপ্রোডাক্টিভ মানে হচ্ছে প্রজনন, মানে বাচ্চা কাচ্চা পয়দা দেওয়া। তাহলে বাচ্চা কাচ্চার কথা কোথায় বলা আছে? এই যে দেখো, এটা তো বলেই দিছি, বাচ্চা কাচ্চা পয়দা। তাহলে দেখো, বাচ্চা কাচ্চা ইয়াং, পয়দা দেওয়া, ঠিক আছে। এবার দেখো ডিক্লাইন, ডিক্লাইন মানে কি? কমে যাওয়া। তাহলে ডিক্লাইন মানে কি? কমে যাওয়া। কমে যাওয়া মানে কি? রাইজ, না হবে না। ইনক্রিজ হবে না। লেসন হচ্ছে পার্ট, আর লেসেন মনে রাখবে, লেসন অর্থ হচ্ছে পার্ট, আর লেসেন মানে কমানো। লেসন অর্থ কমানো। আর অফস্প্রিং মানে হচ্ছে কি? সন্তান সন্ততি। তার মানে আমরা খুব সহজে জানি চিলড্রেন। অফস্প্রিং মানে কি? চিলড্রেন। বুঝতে পারছি ভাই? ওকে, আচ্ছা, এবার আসো। অ্যান্সার বলতে আচ্ছা, তোমরা অ্যান্সার কিভাবে লিখবা? হ্যাঁ, তোমাদের যে প্রবলেমটা হয় যে আনসারিং কোয়েশ্চেন, ভাই আনসারিং কোয়েশ্চেন লেখা কোনো ব্যাপারই না, তুমি প্রশ্ন থেকে অর্ধেক লিখে ফেলবা। আসো দেখাচ্ছি। না, কি বলেছে? ম্যারিং অফ ডটার্স অ্যাট অ্যান আর্লি এজ ইজ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফর মেনি ফ্যামিলিজ লিভিং ইন এ রুরাল বাংলাদেশ। ডু ইউ সাপোর্ট? তুমি কি এটাকে সমর্থন করো? এই মেয়েদেরকে দ্রুত বিয়ে দেওয়া তুমি কি সাপোর্ট করো? ইয়েস অর নো? এখানে সবাই অ্যান্সার কি হবে? নো। তো এখানে তুমি দাও নো, আই ডোন্ট সাপোর্ট ইট। এটা লিখলে তো বেটা তুমি 1 নাম্বার পেয়ে যাবা। এবার দেখো প্রশ্ন দেখে দেখে লিখো। এই যে দেখো প্রশ্ন দেখে দেখে লিখো, মেরিং অফ ডটার্স এট অ্যান আর্লি এজ পুটস দেম এট হাই রিস্ক অফ ফিজিক্যাল, ধর ফিজিক্যাল লিখতে হলে মেন্টাল রিপ্রোডাক্টিভ হেলথ। একটু যদি তুমি লিখতে পারো, হালকা একটু লিখতে তুমি ফুল মার্ক পাবা। আর যদি তুমি জাস্ট এটা লিখো তাও তুমি 1 নাম্বার পেয়ে যাবা।
ঠিক আছে? এরপর দেখো, হোয়াট ডাজ অ্যান এম্পাওয়ারমেন্ট গ্রুপ এইম এট? এই যে তোমাদের বলছিলাম, দেখো এইটা দিয়ে প্রশ্ন আসছে, ইনস্যুরিং কোয়ালিটি হেলথ সার্ভিস। ভন্ডের দল বলছি না, এটা দিয়ে প্রশ্ন আসবে। দেখো খেয়াল করে দেখো, এখান থেকে বলবে যে এম্পাওয়ারমেন্ট গ্রুপের এইম, লক্ষ্যটা, উদ্দেশ্যটা কি? কি করা? ইনস্যুরিং কোয়ালিটি হেলথ সার্ভিস। দেখছো, বললাম না, এখান থেকে লিখবে। এরপর দেখো, হোয়াই ডিড শিল্পী জয়েন আফটার হার ওয়েডিং? যে শিল্পী কোথায় জয়েন করেছিল তার বিবাহের পরে। ডু ইউ নো অ্যাবাউট ইট? তুমি কি জানো? আরে বেটা, আমি জানবো না? প্যাসেজই তো লেখা থাকবে, আমি জানবো না মানে কি? আমি কি এত বোকা শোকা? তুমি প্রশ্ন করতে আর বইকা দিবা মনে মনে। কি প্রশ্ন করছো দেখছো, যে হোয়াই ডিড শিল্পী জয়েন আফটার হার ওয়েডিং, তার, খেয়াল করে দেখো, তার যে হোয়াট ডিড শিল্পী জয়েন আফটার হার ওয়েডিং, তার বিবাহের পরে সে কি করেছিল। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইট? তুমি এটা সম্পর্কে কি জানো? ডেসক্রাইব টু এনজিও। তো ভাই আমি জানবো না মানে কি? প্যাসেজে তো হুবহু বলা আছে, প্যাসেজে তো হুবহু বলা আছে। দেখো, আফটার হার ওয়েডিং, বিবাহের পর শিল্পী জয়েন, দেখো সব দেখে দেখে লিখবা খালি। শিল্পী জয়েন্ড আ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ দ্যাট ওয়ার ফর দ্য অ্যাডোলেসেন্ট গার্লস। These groups provide adolescent girls with valuable suggestion and counseling pertaining to early marriage and pregnancy. ভাই দেখো এগুলো বলা আছে কিনা, পুরা বলা আছে। তুমি যদি অর্থ জানো, প্যাসেজ জানো, তোমার জন্য পানি ভাত, এগুলো কোনো বিষয় না। পাবলিকে চান্স পেলে বিয়ে, হ্যাঁ, বিশ্ববিদ্যালয় জীবনের যাদের নোংরা, বিশেষ করে যারা হারাম কাজে জড়িত হয়ে যাও, তাদের বিয়ে করে ফেললাম 15 বছরে না, তাই বলে তোমাদের 15 বছর নাই। এখানে কেউ 15 বছর আসো, কেউ 15 বছর নাই। তোমরা অলরেডি বিবাহিত, কি বিয়েটা বয়স হয়ে গেছে তোমাদের। 15 বছর কেউ নাই। তো হারাম রিলেশনশিপের চেয়ে বিয়ে শাদী করে ফেলা বেটার, বুঝছো? কারণ হইলো তোমরা এখানে কেউ 15 বছর না, আবার বলে না ভাই আমাদের কি ইয়া হয়েছে কিনা। ওকে, সেখানে 15 বছর বয়সের কথা বলেছে, স্বাভাবিক। 14-15 বছর বয়সে এটা একটু বেশি ইয়ে। এবার দেখো কি বলা আছে, হাউ ডিড এম্পাওয়ারমেন্ট গ্রুপ ইনফ্লুয়েন্স শিল্পীজ লাইফ? যে কিভাবে আসলে শিল্পীর গ্রুপ লাইফটা কি করলো, দিল। সো খেয়াল করে দেখো, এনজি প্লে ভাইটাল রোল বাংলাদেশ রিগার্ডিং, এটা তো লিখাই আছে যে ইন দ্য প্যাসেজ, এই যে এখান থেকে উই ফাইন্ড দ্যাট শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে পেরেছিল দ্য পটেনশিয়াল হার্মফুল ইফেক্টস আর্লি ম্যারিজের অ্যান্ড প্রেগনেন্সি থ্রু অ্যান এনজিও অ্যান্ড দেন শি বিকাম অ্যাওয়্যার অফ হার হেলথ অ্যান্ড প্রেগনেন্সি। ভাই এই কথা, এই লাইনটা তো পুরাটাই দেওয়া আছে তোমার বইতে, তাই না? কথা হচ্ছে ভাইয়া, তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, তুমি প্যাসেজগুলো যদি ভালোভাবে বুঝো তাহলে তোমার 100% মাথায় রাখতে হবে যে তুমি অ্যান্সার যেভাবে, কোশ্চেন যেভাবে তুমি অ্যান্সার করতে পারবা। একজন ছেলে বলছে বাসা থেকে তো বিয়ে দেয় না। বিয়ে দেবে কেমনে? তোমার মধ্যে পটেনশিয়ালিটি নাই। ইন্টারমিডিয়েট থেকে তুমি মোটামুটি চেষ্টা করো কিছু করতে, স্কিল শিখো, মাঝে মধ্যে গিয়ে ইয়ে করো। ভাই বিদেশের বাড়িতে কি হয় জানো, আমাদের দেশ থেকে অনেক উন্নয়নশীল দেশ, অনেক উন্নত দেশ আছে। আমি আমার লাইফে অনেকগুলো দেশে ঘুরতে গেছি, আমি দেখছি স্টুডেন্ট কিন্তু সে রেস্টুরেন্টে ওয়েটারগিরি করতেছে। আর তুমি আমি ওয়েটারগিরি করবো, সে কি কইব, এর দ্বারা পড়া হইব না, এর লেগে কাম করতে গেছে গা। দেখো তোমাদেরকে জাস্ট বলি, সবার কাছে বলি যে ছেলেরা, বিশেষ করে ছেলেরা, কিছু কিছু জায়গায় তোমরা সবসময় সোচ্চার থাকবা। কাজ শেখা, কাজ করা। ভাই প্রতিদিন 5 ঘন্টা 8 ঘন্টা কাজ করে অনেকে পড়াশোনা করে, প্রতিদিন 5 ঘন্টা 8 ঘন্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ওইখানে টিউশনি করিয়া 7-8 ঘন্টা। আমাদের এই প্রতিষ্ঠানে তো প্রায় 100-র উপরে মানুষ এখন, আলহামদুলিল্লাহ। দেখো এই আমাদের আই এডুকেশনে প্রায় 100 জনের উপরে মানুষ চাকরি করে। সো এইখানে 50% মানুষ স্টুডেন্ট, যারা কিনা পড়াশোনা করে আবার ইয়েও করে, এবং এর মধ্যে 2-1 বিয়ে শাদী করে ফেলছে। কারণ কি, সে এখন স্বাবলম্বী, বিয়ে শাদী করেছে, পড়াশোনা করে, আবার চাকরিও করে। সো তোমাদেরকে তাতে বলি ভাই, নিজে আগে ইয়ে করো, নিজে বেশি না, তুমি নিজেকে চেঞ্জ করো, নিজে কিছু ইনকাম সোর্স করো। দিন শেষে ইনকাম সোর্স লাগবে, পড়াশোনা লাগবে। আবার সারাদিন পড়াশোনা করলেও তো আবার হবে না।
যাদের বাবা মার অডেল টাকা আছে তারা শুধু পড়াশোনা করো, আর যাদের বাবা মার অডেল টাকা নাই তুমি বুঝো যে তোমার সাথে কিছু একটা করতে হবে, করো, দেখবে আল্লাহ বরকত দিবে। বুঝছো? আচ্ছা, যাই হোক, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আর আমি যেহেতু বিভিন্ন দেশে ঘুরছি, সো আমি দেখছি যে স্টুডেন্ট তার বাবা মার অনেক টাকা আছে কিন্তু স্টুডেন্ট বয়সে সে কি করতেছে, চাকরি করতেছে। তা আসো আমরা এটা হচ্ছে, আমি তোমাদের কখনো বাড়ির কাজ দিই নাই, তোমাদের একটা HW দিব আজকে, এই জন্য আমি এই HW কোনো ইয়েই করি না, ফ্লো চার্ট, যে ইভেন্টস অফ শিল্পীজ লাইফ, শিল্পীর লাইফে কি কি ইভেন্ট ছিল। প্রথম হলো গেট ম্যারিড, 2008-এ গেট ম্যারিড হয়েছে, মানে 2008 সালে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এইবার দেখো, আমি বাংলা বলে দিচ্ছি, তোমরা নিজেরা লিখবা। এরপর হচ্ছে সে কি করছে, সে জয়েন করছে একটা লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপে। এরপর হচ্ছে জানলো হেলথ এবং প্রেগনেন্সি সম্পর্কে জানলো। এরপর তার জামাইকে কি করলো, ইনভাইট করলো। এরপরে তার কি হলো, তার শাশুড়ি বা নেইবারদেরকে ওই যে পিয়ার প্যারেন্ট দিয়ে তাদেরকে বুঝাইলো। এরপর লাস্টে তাদেরকে বুঝাতে সক্ষম হইলো এই আর্লি ম্যারেজ এবং প্রেগনেন্সি নিয়ে ঘটনাগুলা। সো এইখানে যে জিনিসটা বুঝাইতে পারছি যে এই কাজটা তোমাদেরকে আমি দিলাম, আমি বাংলা বলে দিয়েছি কি কি হয়েছে। সে হচ্ছে কি করছে, বিয়ের পরে জয়েন করছে একটা গ্রুপে, জয়েন করে সে হচ্ছে আর্লি ম্যারেজ এবং স্বাস্থ্য সম্পর্কে, রিস্ক সম্পর্কে জানলো, তার স্বামীকে ডাকলো, তারপরে তার বাবা মাকে বোঝানোর জন্য সেখানে ডাকলো, এবং দিন শেষে তারা বুঝলো এবং তাদেরকে সাপোর্ট করলো। ঠিক আছে? সো এখানে এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আর এটা সামারির জন্য ইম্পর্টেন্ট, সামারিটা আমরা জাস্ট আমি পড়ায় দিই, মুখস্থ করে দিই। আসো বলো যে শিল্পী ওয়াজ ম্যারিড অফ বাই হার প্যারেন্টস, যে তার বাবা মার মাধ্যমে সে বিয়ে শাদী করেছে, অ্যারেঞ্জ ম্যারেজ আর কি, অ্যারেঞ্জ ম্যারেজ, হোয়াইল শি ওয়াজ অনলি 15 ইয়ার্স ওল্ড, এটা লিখলাম। এরপর দেখো, দেন শি জয়েন্ট অ্যান এম্পাওয়ারমেন্ট গ্রুপ, ওই যে এম্পাওয়ারমেন্ট গ্রুপে জয়েন করছে, যেখানে সে কেম টু নো, সে জানতে পেরেছিল অফ দ্য ব্যাড ইফেক্ট অথবা নেগেটিভ ইম্প্যাক্ট অথবা নেগেটিভ ইফেক্টস অফ আর্লি ম্যারিজ, বাল্যবিবাহের যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো আছে সে জানতে পারলো, এবং প্রেগনেন্সি, গর্ভধারণের যে বা গর্ভবতী হওয়ার যে সমস্যাগুলো সেটা হচ্ছে তারা জানতে পারলো। শি আস্কড হার হাজব্যান্ড, তার বাবা ওই যে তার জামাইকে ডাকলো, ঠিক আছে, টু ডিসকাস প্রেগনেন্সি, এই প্রেগনেন্সি সম্পর্কে বা গর্ভবতীর বিষয়ে ডাকলো, উইথ এ কাউন্সিলর, একজন পরামর্শক দ্বারা। দে মেট এ কাউন্সিলর অ্যান্ড কনভিন্স রশিদ টু ডিলে হ্যাভিং চিলড্রেন, কাউন্সিলর তাকে বুঝাইতে পারলো। ঠিক আছে? তারপর দেখো, দেয়ার ফ্যামিলি অ্যান্ড নেইবার্স অ্যাট ফার্স্ট ডিসএগ্রিড, তারা প্রথমে কি করছে, হবে না হবে না না। এরপর যখন তাদেরকে বুঝাইলো তখন তারা রিয়েলাইজ করলো তাদের ফল্টগুলো, অ্যান্ড ডিসাইডেড টু স্পিক অ্যাগেনস্ট আলটিমেটলি ম্যারিজ। দেখো, আলটিমেটলি আর্লি ম্যারিজ অ্যান্ড চাইল্ড বার্থ, এগুলো নিয়ম। সো এইখানে বা কয় লাইন লিখতে হবে? আচ্ছা, সামারি তোমরা 3 ভাগের 1 ভাগ লিখবা, যতটুকু আছে। ধরো যদি 30 লাইন থাকে তুমি 10 লাইন লিখবা, বেশি 30 লাইন যদি এত থাকে না, 20-25 লাইন থাকে তুমি 7-8 ইয়ের মধ্যে লিখে দিবা। ঠিক আছে? একজন বলছে শিল্পীর তো চান কপাল, আসলে শিল্পীর চান কপাল না, চান কপাল করে নিতে হয়। এই পৃথিবীতে সবচেয়ে সহজ এবং কঠিন দুইটার মিশ্রণে একটা গুণাবলী মানুষের থাকা দরকার, সেটা হচ্ছে কনভিন্সিং পাওয়ার, মানুষকে কনভিন্স করা। ভাইয়া বাংলা অর্থ দিলে ভালো হইতো। আচ্ছা, বাংলা অর্থ তোমাদের ফাইনাল সাজেশনের সাথে দিব, তোমাদের পরীক্ষার 1 মাস আগে সাজেশন PDF করে দিয়ে দিব আমি, সেখান থেকে তোমাদেরকে এগুলা বাংলা অর্থ সহকারে দিব। ঠিক আছে? নো প্রবলেম। ওকে ভাই, সামারি ফরম্যাট দেন। ভাইয়া সামারি ফরম্যাট দিয়ে লিখিস না ভাই, মাপ চাই। তোমরা বিভিন্ন ইউটিউবে দেখো, এক ফরম্যাট দিয়ে সকল সামারি শেষ, নাউজুবিল্লাহ, নাম্বার পাবি আন্ডা। অনেকে কি করে দেখো, সামারি এক ফরম্যাট দিয়ে খেলা শেষ, নাউজুবিল্লাহ, সামারি ফরম্যাট দিয়ে লিখতে চায়। সো ভাইয়া কিছু কিছু জিনিস ফরম্যাট দিয়ে লেখা যায় না, কিছু কিছু জিনিস ফরম্যাট দিয়ে লেখা যায় না, ফ্লো চার্ট, সামারি, এগুলা করা যায় না, এই ফরম্যাট দিয়ে লেখা যায় না। ফরম্যাট যদি শিখতে চাও, এখন আমি বলি ইউটিউবে লেখো সামারি ফরম্যাট, দেখবা হাজার হাজার ভিডিও আসবে, তোমার লাইফটা ধ্বংস করে দিবে, জিরো পাইবা, আন্ডা পাইবা, আন্ডা। ঠিক আছে? ওকে ভাইয়া, ক্লাসের ভিডিওগুলো রিমুভ হয়ে যায়। আচ্ছা, তোমরা জানো যে ফেসবুকে আমরা যেহেতু ক্লাস নেই, 1 মাস পরে, হ্যাঁ, 1 মাস পরে ক্লাসগুলো ডিলিট হয়ে যায়, 1 মাস পরে ক্লাসগুলো ডিলিট হয়ে যায়। সো তোমাদেরকে অবশ্যই এই ক্লাসগুলো তোমরা ওয়েবসাইট থেকে করে নিবা। ঠিক আছে? ওকে।
সো এই প্যাসেজটা আসলে খুব ইম্পর্টেন্ট ছিল। এই যে প্যাসেজগুলো ইম্পর্টেন্ট এগুলো একটু ভালোভাবে তোমাদের পড়তে হবে, ভালোভাবে তোমাদের শেষ করতে হবে। ভাই ফরম্যাট লাগবে না, অর্থ দিলে হবে। হ্যাঁ, অর্থ দিয়ে আমি দিয়ে দিব, ঠিক আছে। আর আমি জানি না তোমাদের পরীক্ষার রুটিন যেহেতু দিচ্ছে না, 26 বছর যারা আছো, 26 সালে এবার যারা পরীক্ষা দিবা তোমরা, সো রুটিন দেয় না, পরীক্ষা হবে কিনা এটা নিয়ে তো আসলে খুব কনফিউশন। তবে ধরে নাও হবে, ধরে ওই চিন্তাটা মাথায় রেখে তোমরা প্রস্তুতি নাও। তোমরা মাথায় আনো না যে পরীক্ষা হবে না। অনেক জায়গায় দেখি পোস্ট করে, বিভিন্ন ফেসবুকে অনেকে দেখি যে পরীক্ষা পেছাতে পারে। ভাই আপাতত এগুলো শুনো না, এগুলো না শুনে নিজে নিজে কাজ করো, ঠিক আছে। ওকে, সবাই তাহলে ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।